প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আলোচনা করব বিএনপির প্রভাবশালী এবং সুবক্তা, প্রভাবশালী সদস্য, স্থায়ী কমিটির সদস্য, সুবক্তা বাবু গয়েশ্বরচন্দ্র রায় নিয়ে। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন, দীর্ঘক্ষণ আমাদের সাথে আড্ডা দিয়েছেন, কথা বলেছেন নানা ইস্যুতে। বিভিন্ন সময় তিনি স্টেজে বিভিন্ন বক্তব্য দিয়েও আলোচনায় থাকেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন। তিনি স্মৃতিচারণ করলেন গত 29 জুলাই ঢাকার দোলাইখালে বিএনপির যে রাজধানীর চারদিকে যে বিভিন্ন কর্মসূচিগুলো ছিল সরকার বিরোধী, সেই কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে অংশ নিয়েছিলেন এবং তিনি পুলিশ কর্তৃক ব্যাপক মার খেয়েছেন। তিনি বলেছেন, আমাকে সহ আমাদের নেতাকর্মীদের পুলিশ এত মেরেছে, সাপের মতো করে পিটিয়েছে, অর্ধেক মারি পড়েছে আমাদের আরেক কর্মীর পিঠে, ও অর্ধেকটা শেয়ার না করলে হয়তো সেদিন আমি মরেই যেতাম। আমরা পিছাইনি, পিছপা হইনি, স্বৈরাচারকে ভয় পাইনি, কারণ পালিয়ে গেলে তো চলবে না। গ্রেপ্তার হয়েছি, ডিবি অফিসে নিয়ে প্রচলিত নিয়মে বাইরে গিয়ে নামি দামি হোটেল থেকে খাবার এনে খাওয়ানোর চেষ্টা করেছে ডিবি হারুন, ওই খাবার খাইনি, অথচ ছবি তুলে প্রচার করা হয়েছে আমরা আরাম আয়েশ করে খেয়েছি। সেই ধরনের আচরণ অতীতেও মাওলানা ভাসানীর সঙ্গে আওয়ামী লীগ করেছে। এই ছাত্র আন্দোলনের সময় সমন্বয়ককে ধরে নিয়ে সেখানে তাদের পিটিয়ে, তাদের কাছ থেকে খাইয়ে, তাদের কাছ থেকে ভুয়া বিবৃতি আদায় করা হয়েছে। কিন্তু এখন তারা কোথায়, তাদের খুঁজে পাওয়া যায় না। তিনি বিভিন্ন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন, যে কথা বলছিলাম। তিনি বলেছেন, যৌক্তিক সময় অতিক্রান্ত হলে বিএনপি ঘরে বসে চীনাবাদাম খাবে না। তিনি আরও বলেছেন, কালক্ষেপণ না করে শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, জনগণ অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি পাহারায় পুলিশ লাগে না, জিয়ার ছবি মানুষের অন্তরে রয়েছে। গয়েশ্বর বাবু আগে প্রগতিশীল রাজনীতি করেছেন, সম্ভবত তিনি জাসদও করেছেন। 1978 সালে জিয়াউর রহমান বিএনপি এবং যুবদল গঠন করলে তিনি যুবদলে যোগদান করেন। কিছুদিনের মধ্যে তিনি যুবদলের সাধারণ সম্পাদক হন, পরবর্তীতে তিনি দলের যুগ্ম সম্পাদক হন এবং আরও পরে গিয়ে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হন। তিনি গান্ধী টুপি ব্যবহার করেন সম্প্রতি, এই নিয়েও আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অনেক টিচ করা হয়েছে, কিন্তু তিনি টুপি পরার যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন। অবশ্য গয়েশ্বরচন্দ্র রায় সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এই গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি হিন্দু বিরোধী এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যেটা সত্য নয়, অথচ দলটি সব সম্প্রদায়ের লোকদের নিয়ে গঠিত, সব ধর্মের পক্ষে দাঁড়ায়। বিএনপি সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারের বিশ্বাস করে শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে আশ্রয় নেয়ার বিষয়ে গয়েশ্বরচন্দ্র রায় অসন্তোষ প্রকাশ করে বলেন, বিএনপিকে আশ্রয় দেওয়াটা, পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের মোটেও ঠিক হয়নি। বিএনপি বাংলাদেশের ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে। ভারত পরস্পরকে এই চেতনা বুঝতে হবে, ভারতকে এই চেতনা বুঝতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে, আচরণ করতে হবে। তিনি বলেন, আপনারা যদি আমাদের শত্রুদের সহায়তা করেন তাহলে পারস্পরিক এই সহযোগিতা সমন্বয়ের প্রতি আমরা সম্মান দেখাতে আমরা পারবো না, এটা কঠিন হয়ে যাবে। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি মোমেন সর্বশেষ নির্বাচনে আগে একবার বলেছিলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ভারত সহযোগিতা করবে। এর আগে 2014 সালে এরশাদ সাহেব জাতীয় পার্টি নির্বাচনে যেতে চাচ্ছিল না, কিন্তু শেখ হাসিনার আমন্ত্রণে ভারত থেকে তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় আসেন এবং এরশাদ সাহেবকে নির্বাচনে যাওয়ার জন্য চাপ দেন এবং
ভারত এবং শেখ হাসিনা চাপে এরশাদ সাহেবের দল সেবারে নির্বাচন গিয়েছিল। তো এই ধরনের চাপ তারা দিয়ে থাকেন ভারতের পক্ষ থেকে। এখনও তারা আমাদের এখানে হিন্দুদের নির্যাতন হচ্ছে, যেসব ভুয়া রিপোর্ট ছড়াচ্ছে তার বিষয়ে ভারত কথা বলেন, অথচ ভারত তার নিজের দেশের সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদের জীবনে নিরাপত্তা দিতে পারেন না। তা আমাদের সরকারও সেখানকার মুসলমানদের উপরে যেসব অন্যায় নির্যাতন অবিচার হয় সেগুলো নিয়ে কথা কমই বলে থাকেন। ভারত সবসময় আমাদের উপর চাপ সৃষ্টি করতে থাকে, একটা কলোনিয়াল স্টেট হিসেবে তারা বিবেচনা করে। আমরা তাদের এই দাদাগিরি মোটেও মানছি না। তাদেরকে সেখান থেকে সরে আসতে হবে, এদেশের জনগণের সাথে সম্পর্ক করতে হবে, কোনো একটি বিশেষ দলের সঙ্গে নয়। এই যে ভারতের নীতির বিরুদ্ধে কেবল গয়েশচন্দ্র রায় নয়, অনেক হিন্দু সম্প্রদায় বহু লোক ভারতের এই একপেশী নীতির বিরোধিতা করে আসছে। সম্প্রতি সনাতন মঞ্চের যে মুখপাত্র চিন্ময়, যিনি রাষ্ট্রদ্রোহী মামলা এখন গ্রেপ্তার হয়েছেন, তার গ্রেপ্তার বিষয়ে ভারত কথা বলেছে। অথচ এখানে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সে বিষয়ে ভারত কিছু বলেনি। ভারতে অনেক মুসলমানকে হত্যা করা হয়, নানাভাবে নির্যাতন করা হয়, সে বিষয়ে তো ভারত কখনই আমলে নেয় না। কাশ্মীর, গুজরাট, সেভেন সিস্টার, পশ্চিমবাংলা সর্বত্রই মুসলমানরা সেখানে নির্যাতিত। অথচ আমাদের এখান থেকে জোরে আওয়াজ উঠতে হবে এই মুসলিম নিধনের বিরুদ্ধে, মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে। এবং ভারতের উপরে আমাদের নির্ভরতা, চিকিৎসা, পর্যটন, বাজার করা, কেনাকাটা, ঘোরাফেরা ইত্যাদি ক্ষেত্রে এই বিপ্লবের পরে অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের এগুলোতে সমস্যা দেখা দিয়েছে। ভারত খুব বিপদে আছে এই নিয়ে, সেখানে ব্যবসায়ীরা বিপদে আছে, সেখানে পর্যটন সেক্টর বিপদে আছে, সেখানে হাসপাতালগুলো খালি পড়ে আছে। তারপরও ভারত শেখ হাসিনার সমর্থনে এদেশে যে হিন্দুদের মন্দিরগুলো এদেশে ছাত্ররা পাহারা দিছে, জনতা পাহারা দিছে, মাদ্রাসা ছাত্রবৃন্দ পাহারা দিছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো, সে ব্যাপারে তেমন কথা বলে না তারা। আমরা মনে করি আমাদের এই ভারত নির্ভরতা কমাতে হবে। তারা চান্স পেলেই তাদের দেশ থেকে আমরা যা কিছু আমদানি করি সেগুলো বন্ধ করে দেয়। পেঁয়াজ রপ্তানি মাঝে মাঝে বন্ধ করে দেয়, আলু রপ্তানি বন্ধ করে দিতে চায়, কিন্তু পারে না, কারণ তারাও আমাদের উপর নির্ভরশীল। আমাদেরকে স্বনির্ভরতা অর্জন করতে হবে, ভারতের মুখাপেক্ষি অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাদের দাদাগিরি বন্ধ করতে হবে, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। গয়েশচন্দ্র বাবু এই বিষয়গুলো প্রায়ই বলে থাকেন, এই জন্য দাদা জোরের সঙ্গে বলে থাকেন। দাদাকে আমাদের সকলের পক্ষ থেকে স্যালুট, অভিনন্দন। দাদা আপনি এগিয়ে যান। ধন্যবাদ।